হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন টেকের পক্ষ থেকে কোষ বিভাজনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা কোষচক্রের ইন্টারফেস দশা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোষচক্র মূলত দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইন্টারফেস দশা আর একটা হচ্ছে এমফেস দশা। আমরা আজকের ক্লাসে ইন্টারফেস দশা নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমরা প্রথমে কোষচক্র কাকে বলে এটা একটু জেনে নিব। হ্যাঁ, কোষচক্র, কোষ চক্র, হ্যাঁ মনোযোগ দাও। কোষচক্র দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে এমফেস আর একটা হচ্ছে ইন্টারফেস। আমরা মূলত আজকের ক্লাসে ইন্টারফেস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, দেখো এখানে আমি লিখে দেই ইন্টারফেস। ইন্টারফেস দশা, ঠিক আছে? ঠিক আছে, কোষচক্র কাকে বলে জানো? কোষচক্র হচ্ছে একটি কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন। কয়টা কথা বলেছি? একটা কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকেই কোষচক্র বলা হয়। ঠিক আছে, কোষচক্র কাকে বলে? একটি কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন। ঠিক আছে, একটা কোষ সৃষ্টি হলো, সৃষ্টি হওয়ার সাথে সাথেই তো সে আর বিভাজন হতে পারবে না, কারণ সৃষ্টি হওয়ার পর সে একটা সময় অতিক্রম করবে, পরে সে কি হবে? বৃদ্ধি পাবে। ওই অতিক্রম করার সময়টা এসে বৃদ্ধি পাবে। একটা কোষ, সাপোজ এই দেখো, এই যে একটা কোষের সৃষ্টি হলো, এই যে কোষের সৃষ্টি হলো, এই সৃষ্টি হওয়া কোষটা কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, বৃদ্ধি হওয়ার পর সে একটা সময় গিয়ে বিভাজিত হবে। ঠিক আছে, তাহলে দেখো সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকেই কোষচক্র বলা হয়। ঠিক আছে, আমি সংজ্ঞাটা লিখে দিই, চিত্রটা এঁকে আরেকবার বোঝাই দিব। দেখো সংজ্ঞাটা আমি লিখে ফেলি। হ্যাঁ, একটি কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন। একটি কোষের সৃষ্টি, একটি কোষের সৃষ্টি, এর বৃদ্ধি, এবং পরবর্তীতে বিভাজন। পরবর্তীতে বিভাজন। ঠিক আছে, একটি কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলা হয়। এই তিনটি কাজ এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলে। তাকে কোষচক্র বলে। সংজ্ঞাটা বুঝতে পেরেছ? একটি কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলে। দেখো কয়টা কথা বলেছে? একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি, পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলা হয়। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো। এই যে মনে করো একটা মাদার সেল, একটা মাতৃকোষ। ঠিক আছে, মাতৃকোষ থেকে কি হলো? দুইটা ডটার সেল সৃষ্টি হলো। বলতো এই ডটার সেল যে তৈরি হলো, অপত্য কোষ যে তৈরি হলো, এই অপত্য কোষকে এখন বিভাজন হতে পারবে?
বিভাজিত হতে পারবে পারবে না, কারণ এটা তো এখনো বাচ্চা কোষ, এটা কি হবে, বৃদ্ধি হবে না। এটা যখন একটু বড় হবে, বৃদ্ধি পেয়ে পরে সে কি করবে, বিভাজন হবে। ঠিক আছে, তাহলে ধরো এই বাচ্চা কোষটা, এই অপত্য কোষটা এই যে এতটুকু সময় কি নিল, বৃদ্ধি পাইল, বুঝছো, এই পিচ্চি থেকে এবার বড় হলো, ঠিক আছে, পরিপূর্ণ হলো। এবার সে কি করবে, বিভাজন হবে, এবার সে কি হবে, বিভাজন ঘটাবে। ঠিক আছে ভাই, এই যে এবার সে বিভাজন ঘটালো। পরে এই পিচ্চিটা কি করবে, এই অপত্য কোষটা আবার বৃদ্ধি পাবে, বৃদ্ধি হয়ে সে আবার বিভাজন ঘটাবে। একটু খেয়াল করে দেখো না, এখানে কি হয়েছে, একটা মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ হয়েছে, মনে করো কোষের সৃষ্টি হলো। ঠিক আছে, এখানে কি হলো, এই 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 পর্যন্ত সময় কি হলো ভাই, একটু খেয়াল করে দেখো না, এই পর্যন্ত সময় কি হলো, কোষের কি বৃদ্ধি হয়েছে? হ্যাঁ, এই পর্যন্ত সময় কোষটা বৃদ্ধি পেয়েছে, এখানে কিন্তু সে কোষটা বিভাজিত হয়নি, হয়েছে, হয়নি, বিভাজিত হয়েছে কখন, কোষটা যখন বৃদ্ধি পেয়েছে, এই যে কোষটা বৃদ্ধি পাওয়ার পর সে গিয়ে বিভাজন হয়েছে। ঠিক আছে, আর এতটুকু সময় কি হয়েছে, কোষের বৃদ্ধি ঘটেছে। ঠিক আছে, এই কোষের এই বৃদ্ধিরত অবস্থাটার নামই হচ্ছে ইন্টারফেস। দেখো তো, এখানে কোষের সৃষ্টি হয়েছে, একটা থেকে দুইটা হয়েছে, এখানেও একটা থেকে দুইটা হয়েছে, বিভাজন। তাহলে এটাকে তুমি কি বলতে পারো, একটা মাইটোসিস ফেস না? এটাকে কি বলতে পারো, এমফেস না? এমফ্রেস। এটাকে কি বলতে পারো, এতটুক থেকে এতটুক, এটাকেও তো তুমি এমফ্রেস, মাইটোসিস ফেজ বলতে পারো, পারো না? মানে মাইক্রোসিস দশা বলতে পারো। তাহলে দেখো দুইটা, একটা এমফ্রেস, এই যে একটা এমফ্রেস, এই দুইটা এমফ্রেসের মধ্যবর্তী অবস্থাটার নামই হচ্ছে ইন্টারফেস। বুঝতে পেরেছ? ইন্টারফেসে কি হয় ভাই, কোষের বৃদ্ধি হয় নাকি বিভাজন হয়? কোষের বৃদ্ধি ঘটে কিন্তু। ঠিক আছে, তুমি বলতে পারো কোষের বৃদ্ধিরত অবস্থাকে ইন্টারফেস বলা হয়। ঠিক আছে, বা বলতে পারো দুইটা এমপ্রেসের মধ্যবর্তী অবিভাজনরত অবস্থাটার নামই হচ্ছে ইন্টারফেস দশা। আমি আবারও প্রথম থেকে বলে দেই, দেখো, একটি কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলা হয়। ঠিক আছে, কোষচক্র দুইটা ভাগে বিভক্ত। এই কোষচক্রের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক, 1953 সালে আবিষ্কার করেছে। হ্যাঁ, 1953 সালে কোষচক্র বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক আবিষ্কার করেছে। দেখো আমি লিখে দেই, আবিষ্কারক, আবিষ্কারক, আবিষ্কারককে হাওয়ার্ড ও পেল্ক, বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক। বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক 1953 সাল। ঠিক আছে, এই কোষচক্র আমরা পড়লাম না, এই কোষচক্র হচ্ছে মূলত দুইটা ভাগে বিভক্ত। ঠিক আছে, কোষচক্রকে দুইটি ধাপে বিভক্ত করা হয়, খেয়াল করিও। হ্যাঁ, কোষচক্রকে দুইটি ভাগে বা দুইটি ধাপে ভাগ করা হয়েছে। কোষচক্রকে দুইটি ধাপে বিভক্ত করা হয়। কোষচক্রকে দুইটি ধাপে বিভক্ত করা হয়। বিভক্ত করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে ইন্টারফেস দশা, আরেকটা হচ্ছে এমফ্রেস দশা। একটা হচ্ছে ইন্টারফেস দশা, একটা হচ্ছে ইন্টারফেস ধাপ, আরেকটি হচ্ছে এমফ্রেস ধাপ।
এমফ্রেস বা মাইটোসিস ফেজ। ঠিক আছে, একটা কোষ মনে করো শুরু থেকে একদম অপরিপক্ক থেকে পরিপক্ক হয়ে বিভাজন ঘটাবে, এই সময়টুকুকে মনে করো 100% সময় ধরা হলো। ঠিক আছে, সাপোজ 100% সময় হলে সময়ের মাঝে একটা কোষ কি হয়, সৃষ্টি থেকে বৃদ্ধি পেয়ে বিভাজন হয়। বুঝতে পেরেছ? এই 100% সময়ের মাঝে মনে করি ইন্টারফেস আছে না, ইন্টারফেস ধাপ, এখানে 90 থেকে 95% সময় চলে যায়। বুঝতে পেরেছ? এই ইন্টারফেস দশায় কি হয়, কোষটার কি হয় ভাই, শুধুমাত্র বৃদ্ধি হয়। ঠিক আছে, আর বাকি 5 থেকে 10% সময়ে কোষটার বিভাজন হয়, যেটাকে বলবো আমরা এমফ্রেস। আমার কথাটা বুঝতে পেরেছো তোমরা? কি বলেছি, কোষচক্র দুইটা ধাপে বিভক্ত, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে এমফ্রেস। মনে করো একটা কোষ একদম শুরু থেকে বৃদ্ধি পেয়ে বিভাজন ঘটাবে, এই সময়টুকুকে আমরা 100% ধরে নিলাম। সেই 100%-এর মাঝে কোষটা শুধুমাত্র বৃদ্ধি পাবে কত পার্সেন্ট সময়, 90 থেকে 95% সময় কোষটা শুধু বৃদ্ধি ঘটবে, এবং বাকি 5 থেকে 10% সময়ের মাঝে কোষটার বিভাজন ঘটবে, মানে এমফ্রেস মাইটোসিস দশা ঘটবে। বুঝতে পেরেছ? এই যে এই ইন্টারফেসকে কি বলা হয়, কোষের বৃদ্ধিরত অবস্থা। ঠিক আছে, এখানে কি হবে, কোষটা শুধুমাত্র বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর এখানে কি হবে, এমফ্রেসে কি হবে, বিভাজন হবে, কোষের বিভাজন হবে। ঠিক আছে ভাই, এই দুইটা কথা মনে রাখো। ইন্টারফেস ধাপে কি হয়, 90 থেকে 95% সময় চলে যায়, এই সময়টাতে কি হয়, কোষের বৃদ্ধি হয়। মনে রাখতে হবে, কোষের বৃদ্ধি হয়। ঠিক আছে, এবং এমফ্রেস ধাপে কি হয়, 5 থেকে 10% সময় চলে যায়, এখানে কোষের বিভাজন ঘটে। ঠিক আছে ভাই, ওকে। এই ইন্টারফেস দশা আছে যে ধাপটা আছে, এটাকে আরো 3টা ভাগে ভাগ করা হয়েছে। ইন্টারফেস দশাকে আরো 3টা ধাপে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গ্যাপ 1 দশা, আর একটা হচ্ছে এস দশা, আর একটা হচ্ছে গ্যাপ 2 দশা। আমরা এই 3টা দশাই বিস্তারিত জানবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পড়লাম, এখানে পড়লাম যে কোষচক্র কাকে বলা হয়। কোষচক্র কাকে বলে ভাই, একটা কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই 3টি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলা হয়। কোষচক্রের আবিষ্কারককে বিজ্ঞানী হাওয়ার্ড ও প্যাল্ক 1953 সালে আবিষ্কার করেছিল। ঠিক আছে, কোষচক্রকে 2টা ধাপে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইন্টারফেস ধাপ আর একটা হচ্ছে এমফ্রেস ধাপ। ইন্টারফেস ধাপে মোট সময়ের 90 থেকে 95% সময় ব্যয় হয়ে যায়, এখানে কোষের বৃদ্ধি ঘটে, এবং এমফ্রেসে কি হয়, 5 থেকে 10% সময় ব্যয় হয়, এখানে কোষের বিভাজন ঘটে। ঠিক আছে, আসো আমরা ইন্টারফেস দশাতে চলে যাই। এই চিত্রটা আগে মুছবো না, সবকিছু মুছে দিলাম। ঠিক আছে, এই ইন্টারফেস দশাকে আরো 3টা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে ভাই, দেখো এই ইন্টারফেস দশাকে 3টা ধাপে ভাগ করা হয়। একটা হচ্ছে গ্যাপ 1 দশা, মানে G1। ঠিক আছে, একটা হচ্ছে এস দশা, আর একটা হচ্ছে G2, মানে গ্যাপ 2 দশা। ঠিক আছে, ইন্টারফেসকে 3টা ধাপে ভাগ করা হয়েছে আবারও। বুঝতে পেরেছ? দেখো আগে আমরা ইন্টারফেসের সংজ্ঞাটা পড়ে আসি। হ্যাঁ, ইন্টারফেস কাকে বলে বলো তো, তুমি বলো। এটা কি, এটা যদি একটা এমফ্রেস হয়, এটা একটা এমফ্রেস হয়, তুমি বলতে পারো না দুইটা এমফ্রেসের মধ্যবর্তী অবস্থাকে ইন্টারফেস বলা হয়? বলতে পারো? পারো। আবার এটা বলতে পারো না। তুমি কি জানো এমফ্রেসে কি হয়, কোষের বিভাজন হয়। ঠিক আছে, আর ইন্টারফেসে কি হয়, কোষের বৃদ্ধি হয়। তুমি বলতে পারো না দুইটা এমফ্রেসের মধ্যবর্তী অবিভাজনরত অবস্থাকে ইন্টারফেস বলা হয়, বা কোষের বৃদ্ধিরত অবস্থাকে ইন্টারফেস বলা হয়? বলতে পারো? একটু চিন্তা করো আবার। হ্যাঁ, আমরা ইন্টারফেসের সংজ্ঞাটা লিখে ফেলি, দুটি এমফ্রেসের মধ্যবর্তী অবিভাজনরত অবস্থাকে ইন্টারফেস বলে, বা পরপর দুইটি বিভাজনের মধ্যবর্তী সময়কে। এই যে একটা বিভাজন, এই যে আরেকটা বিভাজন। ঠিক আছে, এই যে একটা বিভাজন, এই যে একটা বিভাজন, এই দুইটা বিভাজনের এই মধ্যবর্তী সময়টাকে বলা হয় ইন্টারফেস। ঠিক আছে, পরপর দুটি বিভাজনের মধ্যবর্তী সময়কে ইন্টারফেস বলা হয়। ঠিক আছে ভাই, খেয়াল করো ইন্টারফেস কাকে বলা হয়।
পরপর দুটি বিভাজনের পরপর দুটি বিভাজনের এই ইন্টারফেসকে জানো কি বলা হয়? কোষের প্রস্তুতি পর্যায়। একটা কোষ বিভাজন হওয়ার জন্য যে আনুষঙ্গিক প্রস্তুতিগুলোর প্রয়োজন, সেই প্রস্তুতিগুলো এই ইন্টারফেস ধাপে সম্পূর্ণ হয়। ঠিক আছে, দেখো, পরপর দুটি বিভাজনের মধ্যবর্তী সময়কে ইন্টারফেস বলা হয়। তুমি বলতে পারো না? পরপর দুইটা বিভাজন, এই যে এখানে একটা বিভাজন, এখানে একটা বিভাজন, এমফ্রেস মানে মাইটোসিস বিভাজন, পরপর দুইটা বিভাজনের মধ্যবর্তী সময়। ঠিক আছে, একটা বিভাজন, এই যে একটা বিভাজন, এই দুইটা বিভাজনের মধ্যবর্তী সময়টাই হচ্ছে ইন্টারফেস। দুটি বিভাজনের মধ্যবর্তী সময়কে ইন্টারফেস বলে। পরপর দুটি বিভাজনের মধ্যবর্তী সময়কে ইন্টারফেস বলে। ইন্টারফেস বলে। ঠিক আছে ভাই, পরপর দুইটা বিভাজনের মধ্যবর্তী সময়কে ইন্টারফেস বলা হয়। ওকে, আরেকটা সংজ্ঞা তুমি বলতে পারো ইন্টারফেসের, বলো একটা সংজ্ঞা, কি বলবা? দুইটা এমফ্রেসের মধ্যবর্তী অবিভাজনরত অবস্থা। না, এটা কি বৃদ্ধি? বৃদ্ধি মানে কি? এটা একটা অবিভাজনরত অবস্থা। এটা কি বিভাজন হয়েছে? না, এখানেও বিভাজন হয়েছে, এখানেও বিভাজন হয়েছে, কিন্তু এই ইন্টারফেসে কি হয়েছে? কোষটা শুধুমাত্র বৃদ্ধি হয়েছে। এই যে ছোট্ট অপত্য কোষটা কি হয়েছে? বড় হয়েছে। ঠিক আছে, কোষটা বৃদ্ধি পেয়েছে শুধু এই অবস্থা থেকে এই অবস্থায়, কোষটা শুধু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ অবিভাজন ঘটেছে। এটাকে বলবো অবিভাজন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি পরপর দুটি এমফ্রেসের মধ্যবর্তী অবিভাজনরত অবস্থা। বলতে পারি না আমরা? দুটি এমফ্রেসের মধ্যবর্তী অবিভাজনরত অবস্থাকে ইন্টারফেস বলা হয়। দেখো, আমরা এটাও লিখে ফেলি, দুটি এমফ্রেসের মধ্যবর্তী অবিভাজনরত অবস্থাকে ইন্টারফেস বলা হয়। দুটি এমফ্রেসের মানে দুটি মাইটোসিস ফেসের, মাইটোসিস দশার মধ্যবর্তী অবিভাজনরত অবস্থা, মধ্যবর্তী অবিভাজনরত অবস্থাকে অবিভাজনরত অবস্থাকে অবস্থাকে ইন্টারফেস বলে। ঠিক আছে স্যার, আমরা ইন্টারফেস কি বলতে পারবো? দুইটা এমফ্রেসের মধ্যবর্তী অবিভাজনরত অবস্থাকে ইন্টারফেস বলে। ঠিক আছে, পরীক্ষায় আসলে 2 নম্বর সংজ্ঞাটা লিখবেন। ঠিক আছে, দুটি এমফ্রেসের মধ্যবর্তী অবিভাজনরত অবস্থাকে ইন্টারফেস বলে, এই সংজ্ঞাটা লিখবেন। ঠিক আছে, তবে প্রথম সংজ্ঞাটাও মনে রাখবেন। প্রথম সংজ্ঞাটা কি বলেছি? কোষের পরপর দুটি বিভাজনের মধ্যবর্তী সময়, পরপর দুটি বিভাজনের মধ্যবর্তী সময়কে ইন্টারফেস বলা হয়। দ্বিতীয় সংজ্ঞাতে কি বলেছি? দুটি এমফ্রেসের মধ্যবর্তী অবিভাজনরত অবস্থাকে ইন্টারফেস বলা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আমি আরেকবার বলে দিব, এই দেখো, একটা কোষের সৃষ্টি হয়েছে, কোষটা বৃদ্ধি হয়েছে, পরে গিয়ে বিভাজন হয়েছে, তাই না? এই যে এমফ্রেস, এই যে একটা এমফ্রেস মানে কোষের কি বিভাজন ঘটছে, কিন্তু এখানে দেখছো একটা থেকে দুইটা হয়েছে, এখানেও একটা থেকে দুইটা হয়েছে, তাই না? মানে বিভাজন ঘটেছে, মানে কি? এমফ্রেস। এই এমফ্রেসের মধ্যবর্তী সময়টা, দুইটা এমফ্রেসের মধ্যবর্তী সময় হচ্ছে কি ইন্টারফেস। ঠিক আছে, বা তুমি বলতে পারো দুইটা এমফ্রেসের মধ্যবর্তী অবিভাজনরত অবস্থা হচ্ছে ইন্টারফেস। ঠিক আছে, ওকে। ইন্টারফেসকে 3টি ধাপে ভাগ করা হয়েছে, তাই না? লিখি আমরা, ইন্টারফেসকে 3টি ধাপে ভাগ করা হয়েছে। ইন্টারফেসের 3টি ধাপ। ইন্টারফেসের 3টি ধাপ। ইন্টারফেসের 3টি ধাপ। ঠিক আছে, ইন্টারফেসের ধাপ কয়টি স্যার? ইন্টারফেসের ধাপ হচ্ছে ভাই 3টি। ঠিক আছে, সেই 3টি কি কি? এখন ধাপ হচ্ছে 3টি, সেই 3টি কি কি খেয়াল করি। একটা হচ্ছে গ্যাপ 1 দশা, গ্যাপ 1 দশা। ঠিক আছে, এই আমরা বলেছিলাম না ইন্টারফেসে কি হয়? ইন্টারফেসে
90 থেকে 95% সময় ব্যয় হয়। বলেছিলাম এই 3টা ধাপ সম্পন্ন হতে 90 থেকে 95% সময় ব্যয় হয়। বুঝতে পেরেছ? ইন্টারফেসের ধাপ 3টি, এই 3টি ধাপ সম্পন্ন হতে মোট 90 থেকে 95% সময় চলে যাবে। ঠিক আছে? এই গ্যাপ 1 দশাতে সময় চলে যাবে জানো কত? 30 থেকে 40%। 30 থেকে 40% সময় ব্যয় হবে। ঠিক আছে? 30 থেকে 40% সময় ব্যয় হয়। 90 থেকে 95% সময়ের মাঝে গ্যাপ 1-এ কি হয়? 30 থেকে 40% সময় ব্যয় হয়। ঠিক আছে? ওকে। গ্যাপ 2-তে যেন কি হয়? 30 থেকে 50, সরি, গ্যাপ 1-এর পরে হচ্ছে এস দশা। ঠিক আছে? এইগুলোর কাজ, এই দশাগুলোর কাজ আমরা একটু পরে পড়ব। এস দশাতে সময় চলে যায় 30 থেকে 50%। 30 থেকে 50% সময় ব্যয় হয়। সময়, এই কথাগুলো এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে। সময় ব্যয় হয়। ঠিক আছে স্যার? এবং গ্যাপ 2 দশাতে, এই গ্যাপ 2 দশাতে 10 থেকে 20% সময় ব্যয় হয়। গ্যাপ 2 দশাতে 10 থেকে 20% সময় ব্যয় হয়। সময় ব্যয় হয়। ঠিক আছে? ইন্টারফেসকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, 3টি ধাপে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে গ্যাপ 1 দশা, যেখানে 30 থেকে 40% সময় ব্যয় হয়। এস দশা, যেখানে 30 থেকে 50% সময় ব্যয় হয়। এবং আরেকটা হচ্ছে গ্যাপ 2 দশা, যেখানে 10 থেকে 20% সময় ব্যয় হয়। ঠিক আছে? এই গ্যাপ 1-কে বলা হয় যেন কি বিরাম 1 দশা। কি বলা হয়? আমি বাংলাটা লিখে দিই, বিরাম 1, বিরাম 1। ঠিক আছে? গ্যাপ 2-কে বলা হয় বিরাম 2। ঠিক আছে? এবং এস দশা, এটাকে বলা হয় সিনথেসিস বা সংশ্লেষণ দশা। ঠিক আছে ভাই? এই কথাগুলো একটু মনে রাখবা। পরীক্ষায় অনেক সময় চিত্রের মাধ্যমে আসে। এইভাবে তোমাকে দিয়ে দেই, দেখো, এইভাবে একটা বৃত্ত দিয়ে দেয়, এইভাবে একটা বৃত্ত দিয়ে দেয়। ঠিক আছে? বৃত্ত দিয়ে এই যে এখানে তোমার দেয়া থাকে কত? 5 থেকে 10%। মানে এটা কি ভাই? 5 থেকে 10% সময় যে দিয়ে দিল, এটা কিসের সময় বলো না? 5 থেকে 10% সময় যে দিল, এটা কিসের? এটা হচ্ছে এমপ্রেস। ঠিক আছে? এবং এই জায়গা থেকে বাকি এই সময়টুকু হচ্ছে কি ভাই? ইন্টারফেস। ঠিক আছে? ইন্টারফেস। ঠিক আছে? এটাকে ভাগ করে দিতে পারে তারা। কি দিতে পারে? এটা 30 থেকে 40 দিতে পারে, এটা 30 থেকে 50। তোমার বুঝতে হবে, হ্যাঁ? এটা 5, এটা কত? 10 থেকে 20। এভাবে পার্সেন্ট দিয়ে দিতে পারে। এখানে দিতে পারে শুধু গ্যাপ 1, G1, এটা এস, এটা G2। এভাবে পরীক্ষায় উদ্দীপক দিতে পারে। তুমি একটু মনে রাখবা, হ্যাঁ? ঠিক আছে? ওকে। এই দেখো, 5 থেকে 10% সময় যেখানে ব্যয় হয় এটাকে আমরা কি বলি? এম ফেজ বা মাইটোসিস ফেজ। বাকি 90 থেকে 95% সময় ব্যয় হয় ইন্টারফেসে। ঠিক আছে? বা এইভাবে না দিয়ে তারা কি করতে পারে? কিছু দিয়ে দিল না, শুধু এইভাবে দিয়ে দিল, দেখো। ঠিক আছে? এখানে দিল 5 থেকে 10% সময়, আর এখানে দিল 90 থেকে 95% সময়। তাহলে তোমার বুঝতে হবে এই 90 থেকে 95% সময় ইন্টারফেস বলেছে, 5 থেকে 10% এমফেস বোঝাইছে। ঠিক আছে? একটু মনে রাখতে হবে স্যার, ওকে? যেন উদ্দীপক ধরতে পারো। দেখো, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা বললাম যে ইন্টারফেস ধাপকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, গ্যাপ 1, এস এবং গ্যাপ 2, তাই না?
আমরা এই প্রত্যেকটি দশার এবার কাজ জানবো। ঠিক আছে, গ্যাপ 1 দশার কাজ বুঝিও। গ্যাপ 1 দশা আমরা প্রতিটি দশা এবার আলাদা আলাদা ভাবে পড়বো। বুঝিও এই গ্যাপ 1 দশাতে যেন কি হয়, ইন্টারফেসে মূলত কি হয়, একটা কোষ বিভাজন হওয়ার পূর্ব প্রস্তুতি হয়, তাই তো? একটা কোষ বিভাজনের পূর্ব প্রস্তুতি সম্পন্ন হয় ইন্টারফেস ধাপে, তাই না স্যার? ওকে, তাহলে ইন্টারফেসে গ্যাপ 1 দশার কাজগুলো কি আমরা একটু জেনে ফেলি। আসো, হ্যাঁ, আমরা একটা ছন্দ থেকে মনে রাখবো। ঠিক আছে, সাইফুলের একটা বান্ধবী ছিল, নাম হচ্ছে সাদিয়া। ঠিক আছে, সাইফুল কি করে, সাদিয়াকে ইমপ্রেস মানে দিনে রাতে পটাইতে গিয়ে একদিন সাদিয়ার বাবার কাছে আটকা পড়েছিল। সর্বনাশ হয়ে গেল না? কি বলেছি, সাইফুল সাদিয়াকে দিনে রাতে পটাতে গিয়ে আটকা পড়ে, মানে আটকা পড়ছে সাদিয়ার বাপের হাতে। এইবার আর কোনো রক্ষা নাই। ঠিক আছে, এবার মায়ের হবে শুধু। ঠিক আছে, সেখান থেকে আমরা একটা ছন্দ নিয়ে চলে আসছে। সেই ছন্দটা হচ্ছে সাইফুল সাদিয়াকে দিনে রাতে পটিয়ে আটকে গেল। ঠিক আছে, এই ছন্দ থেকে আমরা গ্যাপ 1 দশার কাজগুলো মনে রাখবো। ঠিক আছে, ছন্দটা কি বলেছি, সাইফুল সাইফুল এই যে সাইফুল সাইফুল কি করছে, সাদিয়াকে, বুঝছো, তার বান্ধবীর নাম হচ্ছে সাদিয়া, সাদিয়াকে ইমপ্রেস করতে গিয়ে সাদিয়ার বাপের কাছে আটকা পড়ছে। সাইফুল সাদিয়াকে দিনে রাতে পটিয়ে মানে ইমপ্রেস করতে। ঠিক আছে, দিনে রাতে পটিয়ে আটকে গেল। এবার কি হবে, মায়ের হবে। ঠিক আছে, আটকে গেল। ঠিক আছে, আর মাইর না খাইতে চাইলে কাজীকে টাকা হবে। এবার দেখো, এখান থেকে আমরা একটা ছন্দ নিয়ে চলে আসছি। ঠিক আছে, এই ছন্দ থেকে আমরা কাজগুলো পড়ব। গ্যাপ 1 দশার ছন্দটা কি, সাইফুল সাদিয়াকে দিনে রাতে পটিয়ে আটকে গেল। ঠিক আছে, এই সাইফুল দিয়ে আমরা মনে রাখবো সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়। কি মনে রাখবো, সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয় এই গ্যাপ 1 দশাতে। ঠিক আছে, এই কোষচক্র আছে না, এই কোষচক্রকে মূলত নিয়ন্ত্রণ করেই সাইক্লিন নামক কিছু প্রোটিন এই কোষচক্রকে নিয়ন্ত্রণ করে। বুঝতে পেরেছ? এই গ্যাপ 1 দশাতে কি হয়, সাইক্লিন নামক কিছু প্রোটিন তৈরি হয়। মনে রাখবা, হ্যাঁ, সাইক্লিন নামক কিছু প্রোটিন তৈরি হয়। সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়। এই কোষচক্রকে নিয়ন্ত্রণ করে হচ্ছে কি, সাইক্লিন নামক একদল প্রোটিন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এই গ্যাপ 1 দশাতে কি হয়, সাইফুল দিয়ে আমরা মনে রাখবো সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়। প্রোটিন তৈরি হয়। ঠিক আছে স্যার, ওকে। সাদিয়া দিয়ে মনে রাখবো আমরা জানো কি, সিডিকে ধারা বিভিন্ন প্রোটিনের সংশ্লেষণ ঘটে। সিডিকে ধারা বিভিন্ন প্রোটিনের ফসফোরাইলেশন ঘটে। ঠিক আছে, ফসফোরাইলেশন কথাটা কি ভাই, প্রোটিনের সাথে ফসফেট যুক্ত হবে। ঠিক আছে, এটাকেই বলা হয় ফসফোরাইলেশন। তাহলে কি বললাম, সাদিয়া দিয়ে আমরা কি মনে রাখবো, সিডিকে এর মিনিংটা যেন কি, কত ক্লাসে কিন্তু পড়াইছিলাম, তাই তো? সিডিকে এর মিনিংটা কি ভাই, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। মনে রাখবা, হ্যাঁ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। ডিপেন্ডেন্ট কাইনেস। ঠিক আছে, এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস অর্থাৎ সিডিকে যৌগ দ্বারা কি হয়, বিভিন্ন প্রোটিনের ফসফোরাইলেশন হয়। সিডিকে ধারা বিভিন্ন প্রোটিনের ফসফোরাইলেশন হয়। মানে প্রোটিনের সাথে ফসফেট যুক্ত হয়, এক্ষেত্রে সিডিকে সাহায্য করবে, তখন কি হয়, প্রোটিনের ফসফোরাইলেশন ঘটে।
বিভিন্ন প্রোটিনের ফসফোরাইলেশন হয়। সিডিকে দ্বারা বিভিন্ন প্রোটিনের ফসফোরাইলেশন হয়। ফসফোরাইলেশন হয়। ঠিক আছে ভাই, ওকে লিখেছি। সাদিয়া দিয়ে আমরা কি মনে রাখবো? সিডিকে দ্বারা বিভিন্ন প্রোটিনের ফসফোরাইলেশন হয়। ঠিক আছে, কিভাবে হয় দেখাই দেব একটু। দেখো, মনে করো প্রোটিন প্রোটিন যোগ ফসফেট যৌগ। ঠিক আছে, এক্ষেত্রে সাহায্য করবে কি? সিডিকে। ওকে, পরে কি হবে? প্রোটিনের ফসফোরাইলেশন। প্রোটিনের ফসফোরাইলেশন ফসফোরাইলেশন। ঠিক আছে, প্রোটিন আর ফসফেট যুক্ত হয়ে প্রোটিনের ফসফোরাইলেশন ঘটাবে। ঠিক আছে, এক্ষেত্রে সিডিকে যৌগ সাহায্য করবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা সাদিয়া দিয়ে কি মনে রাখবো? সিডিকে দ্বারা বিভিন্ন প্রোটিনের ফসফোরাইলেশন হয়। গ্যাপ 1 দশা কিন্তু আমরা পড়তেছি। ঠিক আছে, ওকে। দিনে দিয়ে আমরা মনে রাখবো ডিএনএ। কি মনে রাখবো? ডিএনএ। রাতে দিয়ে মনে রাখবো আমরা আরএনএ। ঠিক আছে, পটিয়ে দিয়ে মনে রাখবো প্রোটিন। ওকে, এই ডিএনএ আর এনএ প্রোটিন এদের উপাদান তৈরি হবে। ঠিক আছে, এদের কি হবে ভাই? গ্যাপ 1 দশায় ডিএনএ আর এনএ প্রোটিন এর উপাদান তৈরি হয়। ঠিক আছে, এদের উপাদান তৈরি হয়। এদের উপাদান তৈরি হয়। দিনে দিয়ে কি মনে রাখবা? ডিএনএ, রাতে দিয়ে আরএনএ, পটিয়ে দিয়ে প্রোটিন। এই ডিএনএ আর এনএ এবং প্রোটিনের উপাদান তৈরি হয় গ্যাপ 1 দশায়। ঠিক আছে, আটকে গেল দিয়ে আমরা মনে রাখবো কিছু কোষ গ্যাপ 1 দশায় আটকা পড়ে যায়। ঠিক আছে, যেগুলো গ্যাপ 1 দশায় আটকা পড়ে যায় তারা তার মাইটোসিস ঘটাতে পারবে না। ঠিক আছে, এরা আটকা পড়ে যাবে। আটকে গেল দিয়ে মনে রাখবো কিছু কোষ গ্যাপ 1 দশায় আটকা পড়ে যায়। কিছু কোষ এখানে আটকা পড়ে, গ্যাপ 1-এ আটকা পড়ে যায় বা জি1-এ আটকা পড়ে যায়। ঠিক আছে, কিছু কোষ বিরাম 1-এ আটকা পড়ে যায়। ঠিক আছে, এই ছিল মূলত গ্যাপ 1 দশার কাজ। আমরা একটা ছন্দ থেকে সুন্দর করে নিয়ে এসে পড়েছি প্রত্যেকটা কাজ। ছন্দটা কি ছিল? সাইফুল সাদিয়াকে দিনে রাতে পটিয়ে আটকে গেল। সাইফুল দিয়ে আমরা কি মনে রাখবো? সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়। সাদিয়া দিয়ে কি মনে রাখবো? সিডিকে দ্বারা বিভিন্ন প্রোটিনের ফসফোরাইলেশন ঘটে। ঠিক আছে, দিনে দিয়ে মনে রাখবো ডিএনএ, রাতে দিয়ে আরএনএ, পটিয়ে দিয়ে প্রোটিন। এদের উপাদান তৈরি হবে। ঠিক আছে, এবং আটকে গেল দিয়ে মনে রাখবো কিছু কোষ গ্যাপ 1-এ আটকা পড়ে যায়। ঠিক আছে, আমরা এবার এস দশা বা সিনথেসিস দশায় চলে যাব। ঠিক আছে, এই সিনথেসিস দশায় যেন কি হবে? ডিএনএ এর রেপ্লিকেশন হবে, ডিএনএ অনুলিপন হবে। ঠিক আছে, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হবে। আমরা তাহলে গ্যাপ 1 দশাটা পড়ে ফেললাম, তাই না? আমরা এবার এস দশা পড়বো, তারপর গ্যাপ 2 দশা পড়বো। দেখো, খেয়াল করিও ভাই। হ্যাঁ, এস দশা আসো। এস দশাতে কি হয় যেন? সিনথেসিস দশা, তাই তো? এস দশা। ঠিক আছে, এটাকে কি বলা হয়? সিনথেসিস দশা। সিনথেসিস সিনথেসিস দশা। ঠিক আছে, সিনথেসিস দশা।
ঠিক আছে, বা এটাকে বলা হয় কি ভাই, সংশ্লেষণ দশা। সিনথেসিস বা সংশ্লেষণ। সংশ্লেষণ মানে তৈরি হওয়া। ঠিক আছে, এই এস দশাতে হবে যেন কি ডিএনএ, এই ধাপে ডিএনএ সংশ্লেষিত হয়। এই ধাপে কি হবে ভাই, ডিএনএ সংশ্লেষিত হবে। ডিএনএ সংশ্লেষিত হয়, এই জন্য এটাকে বলা হয় সংশ্লেষণ দশা বা সিনথেসিস দশা। ডিএনএ সংশ্লেষণ হয়। ঠিক আছে, মানে ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন। ঠিক আছে, বা কি হয়, ডিএনএ রেপ্লিকেশন অনুলিপন হয়। এখানে লিখি, হ্যাঁ, ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন হয়। ঠিক আছে ভাই, বা ডিএনএ অনুলিপন। আর ডিএনএ অনুলিপন মনে থাকবে। ওকে, এই এস দশাকে সিনথেসিস দশা বলা হয়। এই ধাপে কি হবে, ডিএনএ রেপ্লিকেশন হবে, মানে ডিএনএ সংশ্লেষণ হবে। ঠিক আছে, ওকে, আমরা এবার এস দশার কাজ এতটুকুই। আমরা এবার গ্যাপ টু দশাতে চলে যাব। গ্যাপ টু দশা, এইখানেও আমরা একটা ছন্দ নিয়ে আসবো, হ্যাঁ, গ্যাপ টু দশা। ঠিক আছে, এই গ্যাপ টু দশাকে যেন কি বলা হয়, আর এগুলোতে সময় কত পার্সেন্ট ব্যয় হয় এটা কিন্তু প্রথমেই লিখে দিয়েছি, তাই না? ওকে, দেখো গ্যাপ টু দশাতে যেন কি হয়, এটিপি তৈরি হয়। মনে রাখতে হবে, হ্যাঁ, এমসিকিউ আসে এটা, এটিপি তৈরি হয়। খেয়াল করিও ভাই, হ্যাঁ, আমরা গ্যাপ টু দশার কাজগুলো মনে রাখবো। একটা ছন্দ দিয়ে, ছন্দটা হচ্ছে, সেন্টি খাওয়া মাইকেল মফিসকে ম্যাচুরিটি দিয়ে আটকে দিল। ঠিক আছে, সেন্টি খেয়েছে মাইকেল নামের ছেলেটা। মাইকেল আর মফিস দুজন বন্ধু, বুঝছো? মফিস কি করে, মাইকেলকে বারবার শুধু জ্ঞান দেয়। ঠিক আছে, ওদিকে তো মফিস, মফিস কি করে, দেখো, সেন্ট্রি খাওয়া মাইকেল মফিসকে ম্যাচুরিটি দিয়ে আটকে দিল। ঠিক আছে, মাইকেল কি করেছে, মফিসকে ম্যাচুরিটি দিয়ে আটকে দিয়েছে। মফিস কি করে, মাইকেলকে জ্ঞান দেয়, কিন্তু মাইকেল তো সেন্টি খেয়ে গিয়েছে, মানে তার এখন অনেক জ্ঞান আছে, বুঝছো, এক্সপেরিয়েন্স হয়ে গিয়েছে মাইকেলের এখন। মাইকেল কি করে তাই, মফিসকে ম্যাচুরিটি দিয়ে আটকে দেয়, বুঝছো, মানে এখন মাইকেলের কি হয়, পরিপক্কতাটা বেশি। সেখান থেকে আমরা একটা ছন্দ নিয়ে আসছি। ছন্দটা কি, সেন্টি খাওয়া মাইকেল মফিসকে ম্যাচুরিটি দিয়ে আটকে দিল। ঠিক আছে, লিখে ফেলি আমরা, হ্যাঁ, সেন্টি খাওয়া মাইকেল, সেন্টি, সেন্টি খাওয়া মাইকেল সেন্টি খাওয়া মাইকেল মফিসকে ম্যাচুরিটি দিয়ে আটকে দিল। মাইকেল কি করলো, মফিসকে ম্যাচুরিটি দিয়ে আটকে দিল। মফিসকে ম্যাচুরিটি দিয়ে আটকে দিল। ম্যাচুরিটি দিয়ে আটকে দিল। ম্যাচুরিটি দিয়ে আটকে দিল। ঠিক আছে, এখান থেকে আমরা একটা ছন্দ নিয়ে আসছি। এই ছন্দ দিয়ে আমরা গ্যাপ টু দশার কাজগুলো মনে রাখবো। ঠিক আছে, আটকে দিল, এটা আমরা একটু উপরে লিখি, ম্যাচুরিটি দিয়ে আটকে দিল।
ঠিক আছে, এই খাওয়া দিয়ে কিছু নাই। সেন্টি দিয়ে আমরা মনে রাখবো সেন্ট্রোসোমের দুটি সেন্ট্রিওল পৃথক হয়ে যায়। সেন্ট্রোসোম চিনো? সেন্ট্রোসোম কি ভাই? সেন্ট্রোসোমের দুটি সেন্ট্রিওল পৃথক হয়ে যায়। সেন্ট্রোসোম কি? একটি সাইটোপ্লাজমিক অঙ্গাণু, তাই না? আমরা এটা প্রথম অধ্যায়ে পড়ে এসেছি। সেন্ট্রোসোমের দুটি সেন্ট্রিওল পৃথক হয়ে যায়। গ্যাপ টু দশাতে কি হয়? সেন্ট্রোসোমের দুটি সেন্ট্রিওল পৃথক হয়ে যায়। বলতো এই গ্যাপ টু দশা অতিক্রম করার পর কোষটা কোথায় যাবে? এমফ্রেসে চলে যাবে না? এমফ্রেস মানে কি? কোষের বিভাজনরত অবস্থায় চলে যাবে না কোষটা এবার? মানে এই গ্যাপ টু দশা অতিক্রম করার পর কোষটা মাইটোসিস ধাপে চলে যাবে, তাই তো? দেখো, সেন্ট্রোসোমের দুটি সেন্ট্রিওল পৃথক হয়। এখন কথা হচ্ছে সেন্ট্রোসোমটা কি? হ্যাঁ, সেন্ট্রোসোম হচ্ছে একটা সাইটোপ্লাজমিক অঙ্গাণু যেটা সেন্ট্রিওল ও সেন্ট্রোপ্লাজমের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, দেখো খেয়াল করে একটু। হ্যাঁ, আমরা একটা সেন্ট্রোসোম আঁকাই। সেন্ট্রোসোমে কি আছে? দুটি সেন্ট্রিওল আছে। ঠিক আছে, এখন আমরা দুটি সেন্ট্রিওল দিয়ে দেই। এই দুইটা সেন্ট্রিওল কি হয়? এই ধাপে পৃথক হয়। ঠিক আছে, সেন্ট্রোসোমের দুটি সেন্ট্রিওল এই ধাপে পৃথক হয়ে যায়। বুঝছো? সেন্ট্রোসোমের দুটি সেন্ট্রিওল এই ধাপে পৃথক হয়। ওকে, আর এই যে এটা কি দিচ্ছি আমরা? সেন্ট্রোপ্লাজম। আর এই স্টিকের মতো অংশগুলোকে বলা হয় সেন্ট্রিওল। ঠিক আছে, স্টিকের মতো অংশগুলোকে বলা হয় সেন্ট্রিওল। আর এই যে মাছের এই অংশগুলোকে কি বলবো আমরা? সেন্ট্রোপ্লাজম বা সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ারকে একত্রে বলা হয় সেন্ট্রোসোম। ঠিক আছে স্যার, এই দেখো লিখে দিই আমি আগে। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে এই লাঠিগুলো হচ্ছে কি? সেন্ট্রিওল। ঠিক আছে, আর এই তরলটা হচ্ছে কি? সেন্ট্রোস্ফিয়ার বা সেন্ট্রোপ্লাজম। সেন্ট্রোস্ফিয়ার বা সেন্ট্রোপ্লাজম। ঠিক আছে, বা সেন্ট্রোপ্লাজম। ঠিক আছে, সেন্ট্রোস্ফিয়ার বা সেন্ট্রোপ্লাজম। এই সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার এটাকে একত্রে কি বলা হয় ভাই? এই দুইটাকে একত্রেই বলা হয় সেন্ট্রোসোম। ঠিক আছে, সেন্ট্রোসোম। গ্যাপ টু দশাতে কি হয়? এই সেন্ট্রোসোমের দুইটা সেন্ট্রিওল কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। এই সেন্ট্রোসোমের দুইটা সেন্ট্রিওল কি হয়ে যায় ভাই? আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। এই কথাটাই বলেছে। বুঝতে পেরেছ? গ্যাপ টু দশাতে কি হয়? সেন্টি দিয়ে আমরা মনে রাখবো সেন্ট্রোসোমের দুটি সেন্ট্রিওল পৃথক হয়ে যায়। এই যে আমরা একটা সেন্ট্রোসোম পাইছি। সেন্ট্রোসোম কি নিয়ে গঠিত? সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার নিয়ে গঠিত, তাই না? এই দুইটাকে সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার বা সেন্ট্রোপ্লাজমকে একত্রে বলা হয় সেন্ট্রোসোম। এই সেন্ট্রোসোমের দুইটা সেন্ট্রিওল কি হয়? গ্যাপ টু দশাতে এসে পৃথক হয়ে যায়। মনে রাখতে হবে। ওকে, ঠিক আছে, খাওয়া দিয়ে কিছু নেই, আমরা মাইকেল দিয়ে মনে রাখবো যেন কি? মাইক্রোটিউবিউল সৃষ্টি হয় যা স্পিন্ডল যন্ত্র সৃষ্টির উপাদান। এখন কথা হচ্ছে মাইক্রোটিউবিউল কি ভাই? টিউবিউল তো টিউব সদৃশ অংশ, তাই তো? মাইক্রো মানে ছোট, টিউব সদৃশ অংশ। ঠিক আছে, স্পিন্ডল যন্ত্র কি? তোমাকে কি বলেছি কিছুক্ষণ পূর্বে? বলেছি যে গ্যাপ টু দশা অতিক্রম করার পরই কোষটা কোথায় চলে যাবে? মাইটোসিসে। মাইটোসিসের দেখো বিভিন্ন ধাপ আছে না? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই ধাপগুলো আছে না? এখানে কি হয়? প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এই ধাপগুলোতে কি হয়? স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না? বুঝো স্পিন্ডল যন্ত্রটা কি? এই যে এরকম,
এই যে স্পিন্ডল যন্ত্রটা যে এই যে এভাবে তৈরি হয় না স্যার, বুঝতেছ? কি হয়? এই যে এভাবে তৈরি হয়, পরে এগুলোতে কি থাকে? এগুলোকে বলা হয়, এক একটা সুতাকে বলা হয় স্পিন্ডল তন্তু, বুঝছো? আর এই সম্পূর্ণটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে, এইগুলো কি হয়? ক্ষুদ্র ক্ষুদ্র টিউব সদৃশ অঙ্গ দিয়ে তৈরি হয়। এটাই বলেছে যে মাইক্রো টিউবিউল সৃষ্টি হবে, যেটা দিয়ে কি হবে? স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। বুঝতে পেরেছ? গ্যাপ টু দশাতে কি হবে? মাইক্রো টিউবিউল সৃষ্টি হয়, যা স্পিন্ডল যন্ত্র সৃষ্টির উপাদান। লিখে দেই, মাইকেল দিয়ে কি মনে রাখবো? মাইক্রো টিউবিউল সৃষ্টি হয়। এই দেখো, এই যে এক একটাকে বলবো আমরা কি? স্পিন্ডল তন্তু। ঠিক আছে, সম্পূর্ণটাকে বলবো কি? বলবো স্পিন্ডল যন্ত্র। মাইকেল দিয়ে মনে রাখবো কি? মাইক্রো টিউবিউল সৃষ্টি হয়। মাইক্রো টিউবিউল টিউবিউল সৃষ্টি হয়, যা স্পিন্ডল যন্ত্র সৃষ্টির উপাদান। ঠিক আছে, মাইক্রো টিউবিউল সৃষ্টি হয়, যা স্পিন্ডল যন্ত্র সৃষ্টির উপাদান। ঠিক আছে, কারণ মাইটোসিস দশা থেকে স্পিন্ডল যন্ত্র তৈরির মাধ্যমে কোষটা বিভাজন হবে, তাই না? স্পিন্ডল যন্ত্র সৃষ্টির উপাদান, সৃষ্টির উপাদান। ঠিক আছে স্যার, মাইকেল দিয়ে মনে রাখবো মাইক্রো টিউবিউল সৃষ্টি হয়, যা স্পিন্ডল যন্ত্র সৃষ্টির উপাদান। ওকে ওকে, আমরা মফিসকে ম্যাচুরিটি দিয়ে মনে রাখবো জানো কি? এমফ্রেসে প্রবেশ করার সময় ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক একদল প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, এমফ্রেসে প্রবেশ করার জন্য ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক একদল প্রোটিন তৈরি হয়। মনে রাখতে হবে, হ্যাঁ? মফিসকে ম্যাচুরিটি দিয়ে, এই কথাটা দিয়ে আমরা মনে রাখবো কি? এমফ্রেসে, কারণ গ্যাপ টু দশার পরই তো কোষটা, গ্যাপ টু দশার পর টু দশা কমপ্লিট হলেই তো ইন্টারফেস দশা শেষ, তারপর কোষটা এমফ্রেসে যাবে, তাই না? এই জন্য এমফ্রেসে যাওয়ার জন্য ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক একদল প্রোটিন তৈরি হবে গ্যাপ টু দশাতে। বুঝছো? মফিসকে ম্যাচুরিটি দিয়ে দিয়ে এটা মফিসকে ম্যাচুরিটি দিয়ে এতটুক দিয়ে আমরা কি মনে রাখবো? এমফ্রেসে প্রবেশ করার জন্য, এমফ্রেসে প্রবেশ করার জন্য, এমফ্রেস মানে মাইটোসিস, মাইটোটিক ফেসে প্রবেশ করার জন্য, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর মানে কি? এমপিএফ, ঠিক আছে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এমপিএফ সংক্ষেপে বলা হচ্ছে। এম দিয়ে ম্যাচুরেশন, পি দিয়ে প্রমোটিং, এফ দিয়ে ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক একদল প্রোটিন তৈরি হয়, একদল প্রোটিন তৈরি হয়। ঠিক আছে স্যার, গ্যাপ টু দশাতে কি হয়? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক একদল প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, আটকে দিল দিয়ে আমরা মনে রাখবো কিছু কোষ গ্যাপ টুতেও আটকা পড়ে যায়। ঠিক আছে, কিছু কোষ গ্যাপ টুতে আটকা পড়ে যেতে পারে। কিছু কোষ যারা গ্যাপ টুতে আটকা পড়ে গেল তারা তো আর এমফ্রেসে যেতে পারবে না। কিছু কোষ গ্যাপ টুতে আটকে যেতে পারে। ঠিক আছে, গ্যাপ টুতে আটকে যেতে পারে, আটকে যেতে পারে। ঠিক আছে স্যার, আটকে দিল দিয়ে আমরা কি মনে রাখবো?
কিছু কোষ গ্যাপ টুতে আটকে যেতে পারে। ওকে, আমাদের তাহলে গ্যাপ টুর কাজগুলো শেষ হয়ে গেল। গ্যাপ টুতে আমরা কি পড়লাম? সেন্টি খাওয়া মাইকেল মহিসকে ম্যাচুরিটি দিয়ে আটকে দিল। সেন্টি দিয়ে মনে রাখবো সেন্ট্রোসোমের দুটি সেন্ট্রিওল পৃথক হয়। ঠিক আছে, খাওয়া দিয়ে কিছু নাই। মফিস দিয়ে আমরা কি মনে রাখবো? সেন্ট্রি খাওয়া মাইকেল। মাইকেল দিয়ে আমরা কি মনে রাখবো? মাইক্রোটিউবিউল সৃষ্টি হয়, যা স্পিন্ডল যন্ত্র সৃষ্টির উপাদান। ওকে, মফিসকে ম্যাচুরিটি দিয়ে মনে রাখবো আমরা কি? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক একদল প্রোটিন তৈরি হয়। আটকে দিল দিয়ে মনে রাখবো কিছু কোষ গ্যাপ টুতে আটকা পড়ে যেতে পারে। ঠিক আছে স্যার, আমাদের গ্যাপ টু দশার কাজ শেষ হয়ে গেল। মানে ইন্টারফেস দশার 3টি ধাপ আছে আমরা জেনে নিলাম। ঠিক আছে, এখন আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম না, কোষ চক্রটাকে নিয়ন্ত্রণ করে সাইক্লিন নামক কিছু প্রোটিন, এমন 4টা প্রোটিনের কাজ জানবো আমরা। সেটা মুছে দিলাম। হ্যাঁ, কোষচক্রের নিয়ন্ত্রক, এই যে কোষটাকে গ্যাপ 1 থেকে এস দশায় নিয়ে যাচ্ছে, পরে এস দশা থেকে গ্যাপ 2-তে নিয়ে যাচ্ছে, এই যে সম্পূর্ণ কাজ একটা প্রোটিন নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, আবার কি হয়, এস দশাতে কি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয়, এই কাজও কি করবে? একটা সাইক্লিন নামক প্রোটিন নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, আসলে 4টা প্রোটিন এই কোষচক্রটাকে নিয়ন্ত্রণ করবে। দেখো, কোষচক্র নিয়ন্ত্রক হলো সাইক্লিন প্রোটিন এবং সিডিকে। মানুষের কোষে 4 প্রকার সাইক্লিন থাকে। কোষচক্রের নিয়ন্ত্রক হলো কে? কোষচক্রের নিয়ন্ত্রক। আমরা কিন্তু ইন্টারফেসের 3টা ধাপ কিন্তু পড়ে ফেলেছি। ঠিক আছে, বিস্তারিত পড়েছি। এই 3টা ধাপের কাজগুলোই সামগ্রিকভাবে ইন্টারফেসের কাজ। আমি শেষে একটু বুঝিয়ে দেব। আগে এটা মানুষের 4 প্রকার সাইক্লিন প্রোটিন আছে, এটা একটু জেনে আসি। ঠিক আছে, ইন্টারফেসে কি আছে? গ্যাপ 1 দশা, এস দশা, গ্যাপ 2 দশা, এই 3টা দশা আমরা দেখে ফেলেছি। এই 3টা দশার কাজগুলোই হচ্ছে ইন্টারফেসের কাজ। ঠিক আছে, পরে আমি সাজিয়ে লিখে দিব। আসো দেখো, কোষচক্রের নিয়ন্ত্রক হলো সাইক্লিন প্রোটিন। কোষচক্রের নিয়ন্ত্রক হলো এই কথাগুলো মনে রাখবা, এমসিকিউ আসবে। কোষচক্রের নিয়ন্ত্রক হলো সাইক্লিন প্রোটিন ও সিডিকে যৌগ। প্রোটিন ও সিডিকে মানে কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। ঠিক আছে, মানুষের কোষে 4 প্রকার সাইক্লিন থাকে। মানুষের কোষে 4 প্রকার সাইক্লিন থাকে। মানুষের কোষে 4 প্রকার সাইক্লিন থাকে। ঠিক আছে, ওকে। এই 4 প্রকার সাইক্লিন কি কি? একটা হচ্ছে সাইক্লিন ডি। সাইক্লিন ডি বুঝিও, আমরা ইন্টারফেস দশাতে কি পড়েছি? 3টা ধাপ, গ্যাপ 1, এস এবং গ্যাপ 2, তাই তো? এই 3টা ধাপে ইন্টারফেস দশাটা সম্পূর্ণ হয় মূলত। ঠিক আছে, এই সাইক্লিন ডি প্রোটিন যেন কি কাজটা করে? একটা কোষকে গ্যাপ 1 থেকে এস দশায় নিয়ে যায় এবং এস দশা থেকে গ্যাপ 2-তে নিয়ে যায়, মানে ইন্টারফেস দশাটা সম্পূর্ণ করে। বুঝিও, কোষকে জি1 থেকে এস এবং এস পর্যায় থেকে জি2 পর্যায়ে নিয়ে যায়। সাইক্লিন ডি প্রোটিনের কাজ কি? কোষকে জি1 থেকে মানে গ্যাপ 1 থেকে এস, ঠিক আছে, এস দশায়, এস এবং এস থেকে গ্যাপ 2-তে নিয়ে যায় এবং এস পর্যায় থেকে গ্যাপ 2 পর্যায়ে নিয়ে যায়, গ্যাপ 1 দশায় যায় এবং এস পর্যায় থেকে
এস পর্যায় থেকে G2-তে নিয়ে যাই। ঠিক আছে, সাইক্লিন ডি প্রোটিনের কাজটা কি ভাই? একটা কোষকে গ্যাপ 1 থেকে এস পর্যায়ে নিয়ে যাবে এবং এস পর্যায় থেকে গ্যাপ 2 পর্যায়ে নিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সাইক্লিন ডি প্রোটিনের কাজ। ঠিক আছে, আমরা পড়েছিলাম না এস দশায় কি হয়? ডিএনএ সংশ্লেষণ হয়, রেপ্লিকেশন হয়, পড়েছিলাম। এখানে কাজ করবে কি সাইক্লিন ই প্রোটিন, এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করবে। ঠিক আছে, সাইক্লিন ই কি করবে? সাইক্লিন ই প্রোটিন এস পর্যায়ে কি ডিএনএ কে রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করবে। এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। এই যে সাইক্লিন প্রোটিনগুলোর কাজ মনে রাখতে হবে, এমসিকিউ আসবে। হ্যাঁ, এস পর্যায়ে ডিএনএ কে রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করবে, কারণ আমরা জানি এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন হয়, পড়ে আসছি। এখানে যে কাজ রেপ্লিকেশন যে হয়, এখানে সাহায্য করে সাইক্লিন ই প্রোটিন। এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। ঠিক আছে ভাই, সাইক্লিনই কি করবে? এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করবে। ঠিক আছে, ওকে। সাইক্লিন কি করবে? রেপ্লিকেশনকে সক্রিয় করবে, ত্বরান্বিত করবে। সাইক্লিন এ প্রোটিন, ঠিক আছে, সাইক্লিন এ প্রোটিন ভাই কি কাজ করবে? এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় ও ত্বরান্বিত করে। এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় ও ত্বরান্বিত করে সাইক্লিন এ প্রোটিনটা। ঠিক আছে, সক্রিয় ও ত্বরান্বিত করে। ঠিক আছে ভাই, এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন ও ত্বরান্বিত করবে সাইক্লিন এ। ঠিক আছে, ওকে। সাইক্লিন বি কি করবে? মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু তৈরি করবে। ঠিক আছে, সাইক্লিন বি প্রোটিন কি কাজ করবে? মাইটোসিসের জন্য সবকিছু প্রস্তুত করবে। সাইক্লিন বি, বুঝিও, এই সাইক্লিন বি প্রোটিন কি কাজ করবে? মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ, মাইটোটিক স্পিন্ডল তৈরি হবে। হ্যাঁ, মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ, আমরা গ্যাপ 2 দশাতে পড়েছিলাম না, স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, এখানে কাজ করবে সাইক্লিন বি। বুঝছো? মাইটোটিক স্পিন্ডল যন্ত্র তৈরি সহ, স্পিন্ডল যন্ত্র তৈরি, মাইটোটিক স্পিন্ডল যন্ত্র তৈরি সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করে। মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করে। মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করে। সবকিছু সম্পন্ন করে।
বা সম্পূর্ণ করে। ঠিক আছে স্যার। দেখো সাইক্লিন বি প্রোটিনটা কি কাজ করে? মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য সবকিছু সম্পূর্ণ করে। ঠিক আছে, এই ছিল মানুষের কোষে 4 প্রকার সাইক্লিন প্রোটিনের কাজ। সাইক্লিন ডি কি করে? কোষকে গ্যাপ 1 থেকে এস এবং এস থেকে গ্যাপ 2 তে নিয়ে যায়। সাইক্লিন ই কি করে? এস পর্যায়ে কোষকে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করে। ঠিক আছে, সাইক্লিন এ কি করে? এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনকে ত্বরান্বিত করে, সক্রিয় ত্বরান্বিত করে। সাইক্লিন বি কি করে? মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য কোষের সকল কিছু সম্পন্ন করে। ঠিক আছে, এই ছিল কোষচক্রের নিয়ন্ত্রক মানুষের কোষে 4 প্রকার সাইক্লিন প্রোটিনের কাজ। ঠিক আছে, আমরা এবার ইন্টারফেজের কাজ করব। ইন্টারফেস কি করে ভাই? ইন্টারফেসের মাধ্যমে ইন্টারফেসে কিছু কোষ আটকা পড়ে যায়, তাই না? যেগুলো আটকা পড়ে যায় সেগুলো কি আর বিভাজনে অংশ নিতে পারবে? পারবে না। তাহলে আমরা কি বলতে পারি? ইন্টারফেসের মাধ্যমে বোঝা যায় কোষটা পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কিনা, তাই না? কারণ ইন্টারফেসে তো আটকা পড়ে যায় কিছু কোষ, যেগুলো আটকা পড়ে যায় সেগুলো তার বিভাজনে অংশগ্রহণ করতে পারবে না। পারবে? পারবে না। ঠিক আছে, আমরা ইন্টারফেসের গুরুত্বটা পড়ি। কোষটি পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা নিয়ন্ত্রণ করে। ইন্টারফেসের গুরুত্ব ইম্পর্টেন্ট, কিন্তু খুব মনে রাখতে হবে। পড়ে এসেছি আমরা ইন্টারফেস ধাপের যে কাজগুলো আছে সেই কাজগুলোই হচ্ছে মূলত ইন্টারফেসের গুরুত্ব। ঠিক আছে, 2-1টা শুধু অতিরিক্ত আসে। দেখো ইন্টারফেসের গুরুত্ব আমরা বলবো কি? কোষটি দেখো ইন্টারফেসে তো কি হয়, অনেকগুলো কোষ আটকা পড়ে যায়। হ্যাঁ, গ্যাপ 1 এ আটকা পড়ে যায়, গ্যাপ 2 তে আটকা পড়ে যায়, পড়ে আসি না আমরা? তো দেখো কিছু কোষ যেহেতু আটকা পড়ে যাচ্ছে, যেগুলো আটকা পড়ে যাচ্ছে সেগুলো তার মাইটোসিস বা এমফেসে অংশগ্রহণ করবে না। তাহলে আমরা বলতে পারি ইন্টারফেসের মাধ্যমে আমরা জানতে পারি একটা কোষ পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কিনা। ঠিক আছে, কারণ যেগুলো আটকা পড়ে যায় সেগুলো তার বিভাজনে অংশগ্রহণ করবে না। তাহলে ইন্টারফেস দশা হওয়ার সময় আমরা বুঝতে পারবো যে কোষটি পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কিনা। ঠিক আছে, কোষটি পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা নির্ধারণ করে। ইন্টারফেসের একটা কাজ কি? কোষটি পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা নির্ধারণ করে। পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা, পরবর্তী কোষ বিভাজনে কোষটি পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা কোষটি পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা নির্ধারণ করে। ঠিক আছে ভাই, ইন্টারফেসের গুরুত্ব কি? কোষটি পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা নির্ধারণ করে। ঠিক আছে, দেখো পরবর্তী কোষ বিভাজনের জন্য ডিএনএ, আরএনএ এবং প্রোটিন তৈরি করে না? আমরা তো গ্যাপ 1 দশাতে পড়েছিলাম যে ডিএনএ, আরএনএ ও প্রোটিনের উপাদান তৈরি হয়। ঠিক আছে, এই যে বলেছি পরবর্তী কোষ বিভাজনের জন্য মানে এমফ্রেসের জন্য পরবর্তী কোষ বিভাজনের জন্য ডিএনএ, আরএনএ ও প্রোটিন তৈরির উপাদান তৈরি করে। ডিএনএ, আরএনএ প্রোটিন তৈরির সকল উপাদান তৈরি করে। ডিএনএ, আরএনএ আর প্রোটিন তৈরির সকল উপাদান তৈরি করে।
ঠিক আছে ভাই, তাহলে আমরা 2টা কাজ পড়ে ফেললাম। ঠিক আছে, কারণ গ্যাপ 1 দশাতে আমরা পড়েছিলাম ডিএনএ আরএনএ ও প্রোটিনের উপাদান তৈরি হয়, তাই না? ওকে, গ্যাপ 2 এস দশাতে কি পড়েছিলাম? ডিএনএ অনুলিপন হয়। ইন্টারফেসের গুরুত্ব, ডিএনএ এর অনুলিপন হয়। 3 নম্বর পয়েন্টটা কি? ডিএনএ এর অনুলিপন হয়। গুরুত্বগুলো আমরা লিখে দিচ্ছি, এগুলো আমরা পারি, পড়ে আসছি। হ্যাঁ, 3টা দশার যে কাজগুলো পড়েছি সেগুলোই হচ্ছে ইন্টারফেসের গুরুত্ব। ডিএনএ এর অনুলিপন হয়। ঠিক আছে, ওকে। স্পিন্ডল গ্যাপ 2 দশাতে কি হয়েছিল? স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছিল না? তখন এখানে বলবো আমরা কি, কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় স্পিন্ডল তন্তু তৈরির মাইক্রোটিউবিউল সৃষ্টি হয়। 4 নম্বর কাজটা কি? কোষ বিভাজনের কোষ বিভাজনের কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় স্পিন্ডল তন্তু তৈরির মাইক্রোটিউবিউল সৃষ্টি হয়। কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় স্পিন্ডল তন্তু তৈরির মাইক্রোটিউবিউল সৃষ্টি হয়। মাইক্রোটিউবিউল সৃষ্টি হয়। টিউবিউলস সৃষ্টি হয়। সৃষ্টি হয়। ঠিক আছে, 4 নম্বর কাজ আমরা কি মনে রাখবো? কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় স্পিন্ডল তন্তু তৈরির মাইক্রোটিউবিউল সৃষ্টি হয়। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা পড়েছিলাম গ্যাপ 2 তে হয়, তাই না? এই যেটা মাইক্রোটিউবিউল সৃষ্টি। দেখো 5 নম্বর আমরা মনে রাখবো কি? এটিপি তৈরি হয়। গ্যাপ 2 দশাতে কিন্তু আমরা বলেছিলাম এটিপি তৈরি হয়, তাই না? কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি এটিপি তৈরি হয়। কোষ বিভাজনের জন্য প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা পূর্বে পড়ে এসেছি ইন্টারফেসের কাজে, তাই না? কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি এটিপি, হ্যাঁ, এডিনোসিন ট্রাইফসফেট। প্রয়োজনীয় শক্তি এটিপি তৈরি হয়। ঠিক আছে স্যার, কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি এটিপি তৈরি হয়। ওকে, 6 নম্বর পয়েন্ট বলবো আমরা কি? এমপিএফ নামক একদল প্রোটিন তৈরি হয়। গ্যাপ 2 তে কিন্তু পড়েছিলাম। এমপিএফ নামক একদল প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক একদল প্রোটিন তৈরি হয়। এমপিএফ নামক একদল প্রোটিন তৈরি হয়। এমপিএফ নামক একদল প্রোটিন তৈরি হয়। ঠিক আছে ভাই, দেখো 7 নম্বর পয়েন্ট আমরা বলবো কি? ইন্টারফেসের কারণে কি হয়? একটা কোষের সংখ্যা বৃদ্ধি ও পূর্ণাঙ্গ বিকাশ হয়। ঠিক আছে, ইন্টারফেসের কারণে কি হয়? ইন্টারফেস দশা অতিক্রম করার পরই তো কোষটা বিভাজন হবে এমফেসে গিয়ে, তাই তো? তাহলে আমরা কি বলবো? ইন্টারফেসের কারণে কোষের সংখ্যা বৃদ্ধি, পূর্ণাঙ্গ বিকাশ ও বৃদ্ধি নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, কারণ ইন্টারফেস দশা অতিক্রম করার পর কোষটা এমফেসে চলে যাবে, এমফেসে গিয়ে বিভাজন হবে, তাই তো? ইন্টারফেসে কি হয়? কোষের বৃদ্ধি হয়। তাই আমরা বলবো ইন্টারফেসের কারণে কোষের বৃদ্ধি, পূর্ণাঙ্গ বিকাশ নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, ইন্টারফেস কারণে কোষের সংখ্যা বৃদ্ধি, ইন্টারফেসের কারণে কোষের পূর্ণাঙ্গ কোষের সংখ্যা বৃদ্ধি। ইন্টারফেসের কারণে কোষের সংখ্যা বৃদ্ধি
পূর্ণাঙ্গ বিকাশ ও বৃদ্ধি নিয়ন্ত্রিত হয়। পূর্ণাঙ্গ বিকাশ ও বৃদ্ধি নিয়ন্ত্রিত হয়। বৃদ্ধি নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে ভাই, ইন্টারফেসের কারণে কি হয়? কোষের সংখ্যা বৃদ্ধি, পূর্ণাঙ্গ বিকাশ ও বৃদ্ধি নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, ওকে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সর্বশেষ পয়েন্ট। ইন্টারফেসে থাকা অবস্থায় একটা কোষের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। এই কথাটা অবশ্যই মনে রাখবা, এটা একাধিকবার পরীক্ষায় আসে, এমসিকিউ আসছে। ঠিক আছে, ইন্টারফেসে থাকা অবস্থায় কোষের নিউক্লিয়াসকে কি নামে ডাকা হয়? বিপাকীয় নিউক্লিয়াস। দেখো ইন্টারফেস দশাতে কি হয় মূলত, এই যে একটা কোষ ছোট থেকে কি হয়, কোষটি ধাপে ধাপে বড় হয়, তাই না? এই যে মনে করো পূর্ণাঙ্গ বড় হয়ে গেছে। এই যে ইন্টারফেসে থাকা অবস্থায় এই যে কোষের নিউক্লিয়াস গুলো আছে না ভাই, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস গুলোকে আমরা কি বলবো? বিপাকীয় নিউক্লিয়াস। ঠিক আছে, ইন্টারফেসে থাকা অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলে বিপাকীয় নিউক্লিয়াস। এটা কিন্তু একাধিকবার পরীক্ষায় আসছে, যে ইন্টারফেসে থাকা অবস্থায় কোষের নিউক্লিয়াসকে কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস। ইন্টারফেসে থাকা অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। বিপাকীয় নিউক্লিয়াস বলে। বিপাকীয় নিউক্লিয়াস বলে। ঠিক আছে, এই ছিল আমাদের ইন্টারফেসের গুরুত্ব। তাহলে আমরা ইন্টারফেসের গুরুত্বে কি কি পড়লাম ভাই? কোষটি পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা নির্ধারণ করে। ঠিক আছে, পরবর্তী কোষ বিভাজনের জন্য ডিএনএ, আরএনএ এবং প্রোটিন তৈরির উপাদান তৈরি করে। ঠিক আছে, এগুলো কিন্তু গ্যাপ মানে এটা কিন্তু গ্যাপ 1-এ পড়ছিলাম আমরা, তাই না? গ্যাপ 2-তে এসে পড়ছিলাম ডিএনএ অনুলিপন হয়। এই যে দেখো ডিএনএ এর অনুলিপন হয়। 4 নম্বর কি? কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিউবিউল সৃষ্টি হয়। এটা গ্যাপ 2-তে পড়ে আসছিলাম। ঠিক আছে, কোষ বিভাজনের জন্য এটিপি তৈরি হয়, এটাও আমরা গ্যাপ 2-তে পড়েছি। এমপিএফ নামক একদল প্রোটিন তৈরি হয়, এটাও আমরা গ্যাপ 2-তে পড়েছি। ঠিক আছে, এবং ইন্টারফেসের কারণে কি হয়? কোষের সংখ্যা বৃদ্ধি, পূর্ণাঙ্গ বিকাশ ও বৃদ্ধি নিয়ন্ত্রিত হয়। এবং সর্বশেষ পয়েন্টটা কি ভাই? ইন্টারফেসে থাকা অবস্থায় একটি কোষের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। এই ছিল মূলত ইন্টারফেসের গুরুত্ব। ইন্টারফেসের গুরুত্বের মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি শেষ হয়ে গেল। আজকের ক্লাসে আমরা তাহলে কি পড়লাম ভাই? কোষচক্র সম্পর্কে জানলাম। কোষচক্র 2টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে এমফেস। আমরা ইন্টারফেস সম্পর্কে বিস্তারিত জানলাম। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাসটি। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের সবার সাথে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।